বদ্ধ উন্মাদ। মহেশবাবু বললেন, উন্মাদ বললেই হয় না, এ হলো গিয়ে দস্তুর মতো ইন্টিগ্রাল ক্যালকুলাস। সাধ্য থাকে তো আমার অঙ্কের ভুল বার করুন। হরিনাথ বললেন, অঙ্ক টঙ্ক আমার আসে না। বাচস্পতি মশাই যদি ভগবান দেখাবার ভার নেন তো আমি মহেশকে ভূত দেখাতে পারি। বাচস্পতি বললেন, আমার বই গেছে। মহেশবাবু বললেন, বেশ তো হরিনাথ, তুমি ভূতই দেখাও না, একটার প্রমাণ পেলে আর সমস্তটাই মেনে নিতে রাজি আছি। হরিনাথ বাবু বললেন, এই কথা? আচ্ছা, আসছে সপ্তাহে শিব চতুর্দশী পড়ছে। সেদিন তুমি আমার সঙ্গে রাত 12টায় মানিকতলায় নতুন খালের ধারে চলো, পশ্চাপষ্টি ভূত দেখিয়ে দেব। কিন্তু যদি কোনো বিপদ ঘটে তো আমাকে দুষতে পারবে না। যদি দেখাতে না পারো? আমার কান কেটে দিও। আর যদি দেখাতে পারি তো তোমার নাক কাটবো। প্রিন্সিপাল যদু সান্ডেল বললেন, কাটাকাটির দরকার কি, সত্যের নির্ণয় হলেই তো হলো। শিব চতুর্দশীর রাতে মহেশ মিত্তির আর হরিনাথ কুণ্ডু মানিকতলায় গেলেন। জায়গাটা তখন বড়ই ভীষণ ছিল। রাস্তায় আলো নেই, দুধারে বাবলা গাছে আরো অন্ধকার করেছে। সমস্ত নিস্তব্ধ, কেবল মাঝে মাঝে পেঁচার ডাক শোনা যাচ্ছে। হোঁচট খেতে খেতে দুজনে নতুন খালের ধারে পৌঁছলেন। বছর 2 আগে ওখানে প্লেগের হাসপাতাল ছিল, এখনো তার গোটাগত খুঁটি দাঁড়িয়ে আছে। মহেশ মিত্তির অবিশ্বাসী সাহসী লোক, কিন্তু তারও গা ছমছম করতে লাগলো। হরিনাথ সারা রাস্তা কেবল ভূতের কথাই বলেছেন। তারা দেখতে কেমন, মেজাজ কেমন, কি খায়, কি পরে। দেবতারা হচ্ছেন উদার প্রকৃতির দিলদরিয়া। কেউ তাদের না মানলেও বড় একটা কেয়ার করেন না। কিন্তু অপদেবতারা পদবিতে খাটো বলে তাদের আত্মসম্মান বোধ বড়ই উগ্র। না মানলে ঘাড় ধরে তাদের প্রাপ্য মর্যাদা আদায় করেন। এইসব কথা। হঠাৎ একটা বিকট আওয়াজ শোনা গেল। যেন কোনো অশরীরী বেড়াল তার পলাতকা প্রণয়িনীকে আকুল আহ্বান করছে। একটু পরেই মহেশবাবু রোমাঞ্চিত হয়ে দেখলেন একটা লম্বা রোগা কুচকুচে কালো মূর্তি দুহাত তুলে সামনে দাঁড়িয়ে আছে। তার পিছনে একটু দূরে ওই রকম আরো দুটো। হরিনাথ বাবু থরথর করে কাঁপতে কাঁপতে বললেন, রাম রাম সীতারাম, রাম রাম সীতারাম। ও মহেশ, দেখছো কি? তুমিও বলো না। আরেকটু হলেই মহেশবাবু রাম নাম উচ্চারণ করে ফেলতেন, কিন্তু তার কনসিয়েন্স বাধা দিয়ে বললে, একটু সবুর করো। যদি ঘাড় মটকাবার লক্ষণ দেখো তখন না হয় রাম নাম করা যাবে। এরা একটা পাকুড় গাছের নিচে ছিলেন। হঠাৎ ওপর থেকে খানিকটা কাদা গোলা জল মহেশের মাথায় এসে পড়ল। তখন সামনের সেই কালো মূর্তিটা নাকি সুরে বলল, মহেশ বাবু, আপনি নাকি ভূত মানেন না? এই অবস্থায় বুদ্ধিমান ব্যক্তিমাত্রই বলে থাকেন, আগে আগে হ্যাঁ মানি 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 বই কি। কিন্তু মহেশ মিত্তির বেয়াড়া লোক। হঠাৎ তার কেমন একটা খেয়াল হলো, ধাঁ করে এগিয়ে গিয়ে ভূতের কাঁধ খামচে ধরে জিজ্ঞাসা করলেন, কোন ক্লাস? ভূত থতমত খেয়ে জবাব দিল, সেকেন্ড ইয়ার স্যার। রোল নাম্বার কত? ভূত করুণ নয়নে হরিনাথের দিকে চেয়ে জিজ্ঞাসা করল, বলি স্যার। হরিনাথের মুখে রাম রাম ছাড়া কথা নেই। পেছনের দুটো ভূত অদৃশ্য হয়ে গেল।
পাকুড় গাছে যে ছিল সে টুপ করে নেমে এসে পালিয়ে গেল। তখন বেগতিক দেখে সামনের ভূতটি ঝাঁকুনি দিয়ে মহেশের হাত ছাড়িয়ে চোঁচা দৌড় মারল। মহেশ মিত্তির হরিনাথের পিঠে একটা প্রচন্ড কিল মেরে বললেন, চোচ্চর। হরিনাথও পাল্টা কিল মেরে বললেন, মুখ। নিজের নিজের পিঠে হাত বোলাতে বোলাতে দুই বন্ধু বাড়ি মুখ হলেন। আর আসল ভূত যারা আশেপাশে লুকিয়েছিল তারা মনে মনে বলল, আজই রজনীতে হয়নি সময়। পরদিন কলেজে হুলুস্থুল বেঁধে গেল। সমস্ত ব্যাপার শুনে প্রিন্সিপাল ভয়ঙ্কর রাগ করে বললেন, অত্যন্ত শ্যামফুল কাণ্ড। দুজন নামজাদা অধ্যাপক একটা তুচ্ছ বিষয় নিয়ে হাতাহাতি। ছি 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 ছি। হরিনাথ, তোমার লজ্জা নেই? হরিনাথ বাবু ঘাড় চুলকে বললেন, আগে আমার উদ্দেশ্যটা ভালোই ছিল, মহেশকে রিফর্ম করবার জন্য যদি একটু ইয়ে করেই থাকি তাতে দোষটা কি? হাজার হোক আমার বন্ধু তো। মহেশ বাবু গর্জন করে বললেন, কে তোমার বন্ধু? প্রিন্সিপাল বললেন, মহেশ, তুমি চুপ করো। উদ্দেশ্য যাই হোক, কলেজের ছেলেদের এর ভেতর জড়ানো একেবারে অমার্জনীয় অপরাধ। হরিনাথ, তুমি বাড়ি যাও, তোমায় সাসপেন্ড করলুম। আর মহেশ, তোমাকেও সাবধান করে দিচ্ছি, আমার কলেজে ভুতুড়ে তর্ক তুলতে পারবে না। মহেশবাবু উত্তর দিলেন, সে প্রতিশ্রুতি দেওয়া শক্ত। সকল রকম কুসংস্কার দূর করাই আমার জীবনের ব্রত। তবে তোমাকেও সাসপেন্ড করলুম। অন্যান্য অধ্যাপকেরা চুপ করে সমস্ত শুনছিলেন। তারা প্রিন্সিপালের হুকুম শুনে কোনো প্রতিবাদ করলেন না, কারণ সকলেই জানতেন যে তাদের কর্তার রাগ বেশি দিন থাকে না। মহেশবাবু তাঁর বাসায় ফিরে এলেন। হরিনাথের উপর প্রচন্ড রাগ। হতভাগা একটা গভীর তত্ত্বের মীমাংসা করতে চায় জোচ্চুরির দ্বারা। সে আবার নাকি ফিলসফি পড়ায়। এমন অপ্রত্যাশিত আঘাত মহেশবাবু কখনো পাননি। মানুষের মন যখন নিদারুণ ধাক্কা খায় তখন সে তার ভাব ব্যক্ত করবার জন্য উপায় খোঁজে। কেউ কাঁদে, কেউ তর্জন গর্জন করে, কেউ কবিতা লেখে। একটা তুচ্ছ কোচবকের হত্যাকাণ্ড দেখে মহর্ষি বাল্মীকির মনে যে ঘা লেগেছিল তাই প্রকাশ করবার জন্য তিনি হঠাৎ দুছত্র শ্লোক রচনা করে ফেলেন, মা নিষাদ প্রতিষ্ঠাং তম ইত্যাদি। তারপর 7 কাণ্ড রামায়ণ লিখে তার ভাবের বোঝা নামাতে পেরেছিলেন। আমাদের মহেশ মিত্তির চিরকাল নিরস অঙ্কশাস্ত্রের চর্চা করে এসেছেন, কাব্যের কিছুই জানতেন না, কিন্তু আজ তারও মনে হঠাৎ একটা কবিতার অঙ্কুর গজগজ করতে লাগলো। তিনি আর বেগ সামলাতে পারলেন না। কলেজের পোশাক না ছেড়েই বড় একখানা অ্যালজেব্রা খুলে তার প্রথম পাতায় লিখলেন, হরিনাথ কুণ্ডু খাই তার মুন্ডু। কবিতাটি লিখে বারবার ডাইনে বাঁয়ে ঘাড় বেঁকিয়ে দেখে আদি কবি বাল্মীকির মতন ভাবলেন, উত্তম হয়েছে। কিন্তু একটা খটকা বাঁধল। কুণ্ডুর সঙ্গে মুন্ডুর মিল আবহমান কাল থেকে চলে আসছে। এতে মহেশের কৃতিত্ব কোথায়? কালিদাসই হন আর রবীন্দ্রনাথই হন, কুণ্ডুর সঙ্গে মুন্ডু মেলাতেই হবে। এ হল প্রকৃতির অলঙ্ঘনীয় নিয়ম। মহেশ একটু ভেবে ফের লিখলেন, কুণ্ডু হরিনাথ মুন্ডু করি পাত। হ্যাঁ, এইবার মৌলিক রচনা বলা যেতে পারে। মহেশের মনটা একটু শান্ত হল। কিন্তু কাব্য সরস্বতী একবার যদি কাঁধে ভর করেন তবে সহজে নামতে চান না। মহেশবাবু লিখতে লাগলেন, হরিনাথ ওরে হবি তুই মোরে নরকের পোকা অতিশয় বোকা। নরকই নেই, তার আবার পোকা। মহেশবাবু স্থির করলেন কাব্যে কুসংস্কার নাম দিয়ে
তিনি শীঘ্রই একটা প্রবন্ধ রচনা করবেন, তাতে মাইকেল, রবীন্দ্রনাথ কাউকে রেহাই দেবেন না। তারপর তার কবিতার শেষের 4 লাইন কেটে নিয়ে ফের লিখলেন, ওরে হরিনাথ তোরে করি কাত, পিঠে মারি চড়। এমন সময় মহেশের চাকরটা এসে বলল, বাবু, চা হবে কি দিয়ে? দুধ তো ছিঁড়ে গেছে। মহেশবাবু অন্যমনস্ক হয়ে বললেন, সেলাই করে নে, পিঠে মারি চড়। মুখে খবর দিল যে তার বাবু ডেকে পাঠিয়েছেন। অবস্থা বড়ই খারাপ। হরিনাথ তখনই হাতিবাগানে মহেশের বাসায় ছুটলেন। মহেশের আর দেরি নেই, মৃত্যুর ভয়ও নেই। বললেন, হরিনাথ, তোমায় ক্ষমা করলুম, কিন্তু ভেবো না যে আমার মত কিছুমাত্র বদলেছে। এই রইল আমার উইল। তোমাকে ওছি নিযুক্ত করেছি। আমার পৈতৃক 10,000 টাকার কাগজ ইউনিভার্সিটিকে দান করেছি। তার সুদ থেকে প্রতি বছর একটা পুরস্কার দেওয়া হবে। যে ছাত্র ভূতের অনস্তিত্ব সম্বন্ধে শ্রেষ্ঠ প্রবন্ধ লিখবে, সেই ওই পুরস্কার। আর দেখো, খবরদার শ্রাদ্ধ টাদ্ধ করো না। ফুলের মালা, চন্দন, কাঠ, ঘি এসব দিও না, একদম বাজে খরচ। তবে হ্যাঁ, 2-4 বোতল কেরোসিন ঢালতে পারো। 1.5 গন্ধক আর 5 সোরা আনানো আছে, তাও দিতে পারো। চটপট কাজ শেষ হয়ে যাবে। আচ্ছা, চললুম তাহলে। হরিনাথ। রাত প্রায় 11:30। মহেশের আত্মীয় স্বজন কেউ কলকাতায় নেই, থাকলেও বোধহয় তারা আসতো না। বড়দিনের বন্ধ, কলেজের সহকর্মীরা প্রায় সকলেই অন্যত্র গেছেন। হরিনাথ মহা বিপদে পড়লেন। মহেশবাবুর চাকরকে বললেন পাড়ার জনাকতক লোক ডেকে আনতে। অনেকক্ষণ পরে 2 মাতব্বর প্রতিবেশী এলেন। ঘরে ঢুকলেন না, দরজার সামনে দাঁড়িয়ে বললেন, চুপ করে বসে আছেন যে বড়, সৎকারের ব্যবস্থা কি করলেন? হরিনাথ বললেন, আমি একলা মানুষ, আপনাদের ওপরই ভরসা। ওই বেলেল্লা হতভাগার লাশ আমরা বইবো? ইয়া কি পেয়েছেন নাকি? এই কথা বলেই তারা সরে পড়লেন। হরিনাথের তখন মনে পড়ল বড় রাস্তার মোড়ে একটা মাঠ কোঠায় সাইনবোর্ড দেখেছেন, বৈতরণী সমিতি, ভদ্র মহোদয়গণের দিবারাত্র সস্তায় সৎকার। চাকরকে বসিয়ে রেখে তখনই সেই সমিতির খোঁজে গেলেন। অনেক চেষ্টায় সমিতি থেকে 3 জন লোক জোগাড় হলো। 15 টাকা পারিশ্রমিক আর শীতের ওষুধ বাবদ 9 শিকে। সমস্ত আয়োজন শেষ হলে হরিনাথ আর তার 3 সঙ্গী খাট কাঁধে নিয়ে রাত 2:30টার সময় নিমতলায় রওনা হলেন। বলরি হরিবল, বলরি হরিবল, বলরি হরিবল। অমাবস্যার রাত, তার উপর আবার কুয়াশা। হরিনাথের দল কর্নওয়ালিস স্ট্রিট দিয়ে চললেন। গ্যাসের আলো মিটমিট করছে, পথে জনমানব নেই। কাঁধের বোঝা ক্রমেই ভারী বোধ হতে লাগল। হরিনাথ হাঁপিয়ে পড়লেন। বৈতরণী সমিতির সর্দার ত্রিলোচন পাকড়াশি বুঝিয়ে দিলেন, এমন হয়েই থাকে, মানুষ মরে গেলে তার উপর জননী বসুন্ধরার টান বাড়ে। হরিনাথ একলা নয়, তার সঙ্গীরা সকলেই সেই শীতে গলদঘর্ম হয়ে উঠল। খাট নামিয়ে খানিক জিরিয়ে আবার যাত্রা। কিন্তু মহেশ মিত্তিরের ভার
ক্রমশই বাড়ছে। পা আর এগোয় না। পাকড়াশি বললেন, ঢের ঢের বইছি মশাই, এমন জগদ্দল মোড়া কখনো কাঁধে করিনি। দেহটা তো শুকনো, লোহা খেতেন বুঝি। 15 টাকায় হবে না মশাই, আরো 5 টাকা চাই। হরিনাথ তাতেই রাজি, কিন্তু সকলে এমন কাবু হয়ে পড়েছে যে 2 পা গিয়ে আবার খাট নামাতে হলো। হরিনাথ ফুটপাথে এলিয়ে পড়লেন, আর বৈতরণীর 3 জন হাঁপাতে হাঁপাতে তামাক টানতে লাগলো। ওঠবার উপক্রম করছেন এমন সময় হরিনাথের নজর পড়ল কুয়াশার ভেতর দিয়ে একটা আবছায়া তাদের দিকে এগিয়ে আসছে। কাছে এলে দেখলেন কালো র্যাপার মুড়ি দেওয়া একটা লোক। লোকটি বলল, আপনারা হাঁপিয়ে পড়েছেন দেখছি, বলেন তো আমি কাঁধ দিই? হরিনাথ ভদ্রতার খাতিরে 2-1বার আপত্তি জানালেন, কিন্তু শেষটায় রাজি হলেন। লোকটি কোন জাত তা জিজ্ঞাসা করলেন না, কারণ মহেশ মিত্তির ও বিষয়ে চিরকাল সমদর্শী, আর এখন তো কথাই নেই। তাছাড়া যে লোক উপযাচক হয়ে শ্মশান যাত্রায় সঙ্গী হয় সে তো বন্ধু বটেই। ত্রিলোচন পাকড়াশি বললেন, কাঁধ দিতে চাও দাও, কিন্তু বখরা পাবে না, তা বলে রাখছি। আগন্তুক বলল, বখরা চাই না। এবার হরিনাথকে কাঁধ দিতে হলো না। তার জায়গায় নতুন লোকটি দাঁড়ালো। আগের চেয়ে যাত্রাটা একটু দ্রুত হলো, কিন্তু কিছুক্ষণ পরে আর পা চলে না, ফের খাট নামিয়ে বিশ্রাম। পাকড়াশি বললেন, 20 টাকার কাজ নয় বাবু, এ হলো মোষের গাড়ির বোঝা, আরো 5 টাকা চাই। এমন সময় আবার একজন পথিক এসে উপস্থিত, ঠিক প্রথম লোকটির মতন কালো র্যাপার গায়ে। এও খাট বইতে প্রস্তুত। হরিনাথ দ্বিরুক্তি না করে তার সাহায্য নিলেন। এবার পাকড়াশি মশাই রেহাই পেলেন। খাট চলেছে আরো একটু জোরে, কিন্তু কিছুক্ষণ পরে আবার ক্লান্তি। মহেশের ভার অসহ্য হয়ে উঠেছে। তার দেহে কিছু ঢোকেনি তো। খাট নামিয়ে আবার সবাই দম নিতে লাগলো। কে বলে শহুরে লোক স্বার্থপর? আবার একজন সহায় এসে হাজির, সেই কালো র্যাপার গায়ে। হরিনাথের ভাববার অবসর নেই, বললেন, চলো 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 চলো। আবার যাত্রা, আরো একটু জোরে, তারপর ফের খাট নামাতে হলো। এই যে চতুর্থ বাহক এসে হাজির, সেই কালো র্যাপার। এরা কি মহেশকে বইবার জন্যই এই 3 প্রহর রাতে পথে বেরিয়েছে? হরিনাথের আশ্চর্য হবার শক্তি নেই, বললেন, ওঠাও ওঠাও খাট, চলো জলদি চলো। 4 জন অচেনা বাহকের কাঁধে মহেশের খাট চলেছে। পিছনে হরিনাথ আর বৈতরণী সমিতির 3 জন। এইবার গতি বাড়ছে, খাট হন হন করে চলেছে। হরিনাথ আর তার সঙ্গীদের ছুটতে হলো। আরে আরে অত তাড়াতাড়ি কেন, একটু আস্তে চলো। কেই বা কথা শোনে, ছুট ছুট। আরে কোথায় নিয়ে যাচ্ছ? থামো থামো, বিডন স্ট্রিট ছাড়িয়ে গেল যে। এই লোকগুলো কি শুনতে পায় না? ওহে পাকড়াশি, থামাও না ওদের, তাড়াতাড়ি। কি কোথায় পাকড়াশি? তিনি বিচক্ষণ লোক, ব্যাপারটা বুঝে টাকার মায়া ত্যাগ করে সদলে পালিয়েছেন। মহেশের খাট তখন তীর বেগে ছুটছে। হরিনাথ পাগলের মতন পিছু পিছু দৌড়চ্ছেন। কর্নওয়াল স্ট্রিট, গোলদিঘি, বউবাজারের মোড় সব পার হয়ে গেল। কুয়াশা ভেদ করে সামনের সমস্ত পথ ফুটে উঠেছে। এই পথের কি শেষ নেই? রাস্তা কি উপরে উঠেছে না নিচে নেমেছে? এ কি আলো না অন্ধকার?
দূরে ও কি দেখা যাচ্ছে? সমুদ্রের ঢেউ নাকি চোখের ভুল? হরিনাথ ছুটতে ছুটতে নিরন্তর চিৎকার করছেন, আরে থামো, এ ভাই থামো! ও কি খাটের উপর উঠে বসেছে কে? মহেশই তো। কি ভয়ানক! দাঁড়িয়েছে, ছুটন্ত খাটের উপর খাড়া হয়ে দাঁড়িয়েছে, পিছন ফিরে লেকচারের ভঙ্গিতে হাত নেড়ে কি বলছে? দূর দূরান্তর থেকে মহেশের গলার আওয়াজ এলো, হরিনা, ও হে হরিনা, হরিনা! এই যে আমি, ও হরিনা! আছে আছে, সব আছে, সব সত্যি। মহেশের ঘাট অগোচর হয়ে এলো, তখনও তার ক্ষীণ কণ্ঠস্বর শোনা যাচ্ছে, আছে আছে, হরিনা আছে, সব আছে। হরিনাথ মূর্ছিত হয়ে পড়লেন। পরদিন সকালে ওয়েলেসলি স্ট্রিটের পুলিশ তাকে দেখতে পেয়ে মাতাল বলে চালান দিল। তার স্ত্রী খবর পেয়ে বহু কষ্টে তাকে উদ্ধার করেন। বংশলোচনবাবু জিজ্ঞাসা করলেন, গয়ায় পিণ্ডি দেওয়া হয়েছিল কি? শুধু গয়ায় পিণ্ডি দাদন খাওয়া পর্যন্ত দেওয়া হয়েছে, কিন্তু কোনো ফল হয়নি। পিণ্ডি ছিটকে ফিরে এলো। তার মানে? মানে মহেশ পিণ্ডি নিলেন না, কিংবা তাকে নিতে দিল না। আশ্চর্য! মহেশ মিত্রের টাকাটা? সেটা ইউনিভার্সিটিতে গচ্ছিত আছে, কিন্তু কাজ কিছুই হয়নি। ভূতের বিপক্ষে প্রবন্ধ লিখতে কোনো ছাত্রের সাহস নেই। এখন সেই টাকা সুদে আসলে তা প্রায় 25,000 হয়েছে। একবার সেনেটে প্রস্তাব ওঠে টাকাটা প্রত্ন বিভাগের জন্য খরচ হোক, কিন্তু ছাদের ওপরে এমন দুবদাব শব্দ শুরু হলো যে সবাই ভয়ে পালালেন। সেই থেকে মহেশ ফান্ডের নাম কেউ করে না। শুনছিলেন মহেশের মহাযাত্রা, রচনা পরশুরাম, গল্প পাঠে মীর, কলেজ ছাত্রর ভূমিকায় নীল, গল্পের সূত্রধার দীপ, শব্দগ্রহণ, আবহ সঙ্গীত এবং স্পেশাল এফেক্টসে রিচার্ড, পরিকল্পনা ও পরিচালনায় ইন্দ্রাণী। গেল। সহকর্মীরা মিলনের অনেক চেষ্টা করলেন, কিন্তু কোনো ফল হলো না। হরিনাথ বরং একটু সন্ধির আগ্রহ দেখিয়েছিলেন, কিন্তু মহেশ একেবারে পাথরের মতন শক্ত হয়ে রইলেন। কিছুদিন পরে মহেশবাবুর খেয়াল হলো, প্রেত তত্ত্ব সম্বন্ধে একতরফা বিচার করাটা ন্যায়সঙ্গত নয়। এর অনুকূল প্রমাণ কে কি দিয়েছেন তাও জানা উচিত। তিনি দিশি বিলিতি বিস্তর বই সংগ্রহ করে পড়তে লাগলেন, কিন্তু তাতে তার অবিশ্বাস আরো প্রবল হল। প্রত্যক্ষ প্রমাণ কিছুই নেই, কেবল আছে অমুক ব্যক্তি কি বলেছেন আর কি দেখেছেন। বাঘের অস্তিত্বে মহেশের সন্দেহ নেই, কারণ জন্তুর বাগানে গেলেই দেখা যায়। ভূত যদি থাকে তবে খাঁচায় পুরে দেখা না বাপু, তা নয় শুধু ধাপ্পাবাজি। প্রেত তত্ত্ব চর্চা করে মহেশবাবু বেজায় চটে উঠলেন। শেষটায় এমন হলো যে ভূতের গোষ্ঠীকে গালাগাল না দিয়ে তিনি জলগ্রহণ করতেন না। পড়ে পড়ে মহেশের মাথা গরম হয়ে উঠল। রাতে ঘুম হয় না, কেবল স্বপ্ন দেখেন ভূতে তাঁকে ভ্যাংচাচ্ছে। এমন স্বপ্ন দেখেন বলে নিজের উপরও তাঁর রাগ হতে লাগলো। ডাক্তার বললেন, পড়াশোনা বন্ধ করুন, বিশেষ করে এই ভুতুড়ে বইগুলো। যা মানেন না তার চর্চা করেন কেন?
কিন্তু ওই সব বই পড়া মহেশের এখন কিন্তু একটা নেশা হয়ে দাঁড়িয়েছে। পড়লেই রাগ হয়, আর সেই রাগেতেই তার সুখ। অবশেষে মহেশ মিত্তির কঠিন রোগে শয্যাশায়ী হয়ে পড়লেন। দিন দিন শরীর ক্ষয়ে যেতে লাগলো, কিন্তু রোগটা ঠিক নির্ণয় হলো না। সহকর্মীরা প্রায়ই এসে তার খবর নিতেন। হরিনাথও একদিন এসেছিলেন, কিন্তু মহেশ তার মুখ দর্শন করলেন না। 7-8 মাস কেটে গেল। শীতকাল, রাত 10টা। হরিনাথ বাবু শোবার উদ্যোগ করছেন, এমন সময় মহেশের চাকর এসে খবর দিল যে তার বাবু ডেকে পাঠিয়েছেন। অবস্থা বড়ই খারাপ। হরিনাথ তখনই হাতিবাগানে মহেশের বাসায় ছুটলেন। মহেশের আর দেরি নেই, মৃত্যুর ভয়ও নেই। বললেন, হরিনাথ, তোমায় ক্ষমা করলুম, কিন্তু ভেবো না যে আমার মত কিছুমাত্র বদলেছে। এই রইল আমার উইল। তো তোমাকে ওছি নিযুক্ত করেছি। আমার পৈতৃক 10,000 টাকার কাগজ ইউনিভার্সিটিকে দান করেছি। তার সুদ থেকে প্রতি বছর একটা পুরস্কার দেওয়া হবে। যে ছাত্র ভূতের অনস্তিত্ব সম্বন্ধে শ্রেষ্ঠ প্রবন্ধ লিখবে, সেই ওই পুরস্কার। আর দেখো, খবরদার শ্রাদ্ধ টাদ্ধ করো না। ফুলের মালা, চন্দন, কাঠ, ঘি এসব দিও না, একদম বাজে খরচ। তবে হ্যাঁ, 2-4 বোতল কেরোসিন ঢালতে পারো। 1.5 সের গন্ধক আর 5 সের সোরা আনানো আছে, তাও দিতে পারো। চটপট কাজ শেষ হয়ে যাবে। আচ্ছা, চললুম তাহলে। হরিনাথ। রাত প্রায় 11:30। মহেশের আত্মীয় স্বজন কেউ কলকাতায় নেই, থাকলেও বোধহয় তারা আসতো না। বড়দিনের বন্ধ, কলেজের সহকর্মীরা প্রায় সকলেই অন্যত্র গেছেন। হরিনাথ মহা বিপদে পড়লেন। মহেশবাবু চাকরকে বললেন পাড়ার জনাকতক লোক ডেকে আনতে। অনেকক্ষণ পরে 2জন মাতব্বর প্রতিবেশী এলেন। ঘরে ঢুকলেন না, দরজার সামনে দাঁড়িয়ে বললেন, চুপ করে বসে আছেন যে বড়, সৎকারের ব্যবস্থা কি করলেন? হরিনাথ বললেন, আমি একলা মানুষ, আপনাদের ওপরই ভরসা। ওই বেলেল্লা হতভাগার লাশ আমরা বইবো? ইয়া কি পেয়েছেন নাকি? এই কথা বলেই তারা সরে পড়লেন। হরিনাথের তখন মনে পড়ল বড় রাস্তার মোড়ে একটা মাঠ কোঠায় সাইনবোর্ড দেখেছেন, বৈতরণী সমিতি, ভদ্র মহোদয়গণের দিবারাত্র সস্তায় সৎকার। চাকরকে বসিয়ে রেখে তখনই সেই সমিতির খোঁজে গেলেন। অনেক চেষ্টায় সমিতি থেকে 3 জন লোক জোগাড় হলো। 15 টাকা পারিশ্রমিক, আর শীতের ওষুধ বাবদ 9 শিকে। সমস্ত আয়োজন শেষ হলে হরিনাথ আর তার 3 সঙ্গী খাট কাঁধে নিয়ে রাত 2:30টার সময় নিমতলায় রওনা হলেন। বলরি হরিবল, বলরি হরিবল, বলরি হরিবল। অমাবস্যার রাত, তার উপর আবার কুয়াশা। হরিনাথের দল কর্নওয়ালিস স্ট্রিট দিয়ে চললেন। গ্যাসের আলো মিটমিট করছে, পথে জনমানব নেই। কাঁধের বোঝা ক্রমেই ভারী বোধ হতে লাগল। হরিনাথ হাঁপিয়ে পড়লেন। বৈতরণী সমিতির সর্দার ত্রিলোচন পাকড়াশি বুঝিয়ে দিলেন, এমন হয়েই থাকে, মানুষ মরে গেলে তার উপর জননী বসুন্ধরার টান বাড়ে। হরিনাথ একলা নয়, তার সঙ্গীরা
সকলেই সেই শীতে গলদঘর্ম হয়ে উঠল। খাট নামিয়ে খানিক জিরিয়ে আবার যাত্রা। কিন্তু মহেশ মিত্তিরের ভার ক্রমশই বাড়ছে, পা আর এগোয় না। পাকড়াশি বললেন, ঢের ঢের বইছি মশাই, এমন জগদ্দল মোড়া কখনো কাঁধে করিনি। দেহটা তো শুকনো, লোহা খেতেন বুঝি। 15 টাকায় হবে না মশাই, আরো 5 টাকা চাই। হরিনাথ তাতেই রাজি, কিন্তু সকলে এমন কাবু হয়ে পড়েছে যে 2 পা গিয়ে আবার খাট নামাতে হলো। হরিনাথ ফুটপাথে এলিয়ে পড়লেন, আর বৈতরণীর 3 জন হাঁপাতে হাঁপাতে তামাক টানতে লাগলো। উঠবার উপক্রম করছেন এমন সময় হরিনাথের নজর পড়ল কুয়াশার ভেতর দিয়ে একটা আবছায়া তাদের দিকে এগিয়ে আসছে। কাছে এলে দেখলেন কালো র্যাপার মুড়ি দেওয়া একটা লোক। লোকটি বলল, আপনারা হাঁপিয়ে পড়েছেন দেখছি, বলেন তো আমি কাঁধ দিই? হরিনাথ ভদ্রতার খাতিরে 2-1বার আপত্তি জানালেন, কিন্তু শেষটায় রাজি হলেন। লোকটি কোন জাত তা জিজ্ঞাসা করলেন না, কারণ মহেশ মিত্তির ও বিষয়ে চিরকাল সমদর্শী, আর এখন তো কথাই নেই। তাছাড়া যে লোক উপযাচক হয়ে শ্মশান যাত্রায় সঙ্গী হয় সে তো বন্ধু বটেই। ত্রিলোচন পাকড়াশি বললেন, কাঁধ দিতে চাও দাও, কিন্তু বখরা পাবে না, তা বলে রাখছি। আগন্তুক বলল, বখরা চাই না। এবার হরিনাথকে কাঁধ দিতে হলো না, তার জায়গায় নতুন লোকটি দাঁড়ালো। আগের চেয়ে যাত্রাটা একটু দ্রুত হলো, কিন্তু কিছুক্ষণ পরে আর পা চলে না, ফের খাট নামিয়ে বিশ্রাম। পাকড়াশি বললেন, 20 টাকার কাজ নয় বাবু, এ হলো মোষের গাড়ির বোঝা, আরো 5 টাকা চাই। এমন সময় আবার একজন পথিক এসে উপস্থিত, ঠিক প্রথম লোকটির মতন কালো র্যাপার গায়ে। এও খাট বইতে প্রস্তুত। হরিনাথ দ্বিরুক্তি না করে তার সাহায্য নিলেন। এবার পাকড়াশি মশাই রেহাই পেলেন। খাট চলেছে আরো একটু জোরে, কিন্তু কিছুক্ষণ পরে আবার ক্লান্তি। মহেশের ভার অসহ্য হয়ে উঠেছে, তার দেহে কিছু ঢোকেনি তো। খাট নামিয়ে আবার সবাই দম নিতে লাগলো। কে বলে শহুরে লোক স্বার্থপর? আবার একজন সহায় এসে হাজির, সেই কালো র্যাপার গায়ে। হরিনাথের ভাববার অবসর নেই, বললেন, চলো 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 চলো। আবার যাত্রা, আরো একটু জোরে, তারপর ফের খাট নামাতে হলো। এই যে চতুর্থ বাহক এসে হাজির, সেই কালো র্যাপার। এরা কি মহেশকে বইবার জন্যই এই 3 প্রহর রাতে পথে বেরিয়েছে? হরিনাথের আশ্চর্য হবার শক্তি নেই, বললেন, ওঠাও ওঠাও খাট, চলো জলদি চলো। 4 জন অচেনা বাহকের কাঁধে মহেশের খাট চলেছে। পিছনে হরিনাথ আর বৈতরণী সমিতির 3 জন। এইবার গতি বাড়ছে, খাট হন হন করে চলেছে। হরিনাথ আর তার সঙ্গীদের ছুটতে হলো। আরে আরে অত তাড়াতাড়ি কেন, একটু আস্তে চলো। কেই বা কথা শোনে, ছুট ছুট। আরে কোথায় নিয়ে যাচ্ছ? থামো থামো, বিরন স্ট্রিট ছাড়িয়ে গেল যে। লোকগুলো কি শুনতে পায় না? ও হ্যাঁ পাকড়াশি, থামাও না ওদের তাড়াতাড়ি। কোথায় পাকড়াশি? তিনি বিচক্ষণ লোক, ব্যাপারটা বুঝে টাকার মায়া ত্যাগ করে সদলে পালিয়েছেন। মহেশের খাট তখন তীর বেগে ছুটছে। হরিনাথ পাগলের মতন পিছু পিছু দৌড়চ্ছেন। কর্নওয়াল স্ট্রিট, গোলদিঘি, বউবাজারের মোড় সব পার হয়ে গেল।
কুয়াশা ভেদ করে সামনের সমস্ত পথ ফুটে উঠেছে। এই পথের কি শেষ নেই? রাস্তা কি উপরে উঠেছে না নিচে নেমেছে? এ কি আলো না অন্ধকার? দূরে ও কি দেখা যাচ্ছে? সমুদ্রের ঢেউ নাকি চোখের ভুল? হরিনাথ ছুটতে ছুটতে নিরন্তর চিৎকার করছেন, আরে থামো, এ ভাই থামো! ও কি খাটের উপর উঠে বসেছে কে? মহেশই তো। কি ভয়ানক! দাঁড়িয়েছে, ছুটন্ত খাটের উপর খাড়া হয়ে দাঁড়িয়েছে, পিছন ভিড়ে লেকচারের ভঙ্গিতে হাত নেড়ে কি বলছে? দূর দূরান্তর থেকে মহেশের গলার আওয়াজ এলো, হরিনা, ও হে হরিনা, হরিনা! এই যে আমি, ও হরিনা! আছে আছে, সব আছে, সব সত্যি। মহেশের খাট অগোচর হয়ে এলো, তখনও তার ক্ষীণ কণ্ঠস্বর শোনা যাচ্ছে, আছে আছে, হরিনা আছে, সব আছে। হরিনাথ মূর্ছিত হয়ে পড়লেন। পরদিন সকালে ওয়েলেসলি স্ট্রিটের পুলিশ তাকে দেখতে পেয়ে মাতাল বলে চালান দিল। তার স্ত্রী খবর পেয়ে বহু কষ্টে তাকে উদ্ধার করেন। বংশলোচনবাবু জিজ্ঞাসা করলেন, গয়ায় পিন্ডি দেওয়া হয়েছিল কি? শুধু গয়ায় পিন্ডি দাদন খাওয়া পর্যন্ত দেওয়া হয়েছে, কিন্তু কোনো ফল হয়নি। পিন্ডি ছিটকে ফিরে এলো। তার মানে? মহেশ পিন্ডি নিলেন না, কিংবা তাকে নিতে দিল না। আশ্চর্য! মহেশ মিত্রের টাকাটা? সেটা ইউনিভার্সিটিতে গচ্ছিত আছে, কিন্তু কাজ কিছুই হয়নি। ভূতের বিপক্ষে প্রবন্ধ লিখতে কোনো ছাত্রের সাহস নেই। এখন সেই টাকা সুদে আসলে তা প্রায় 25,000 হয়েছে। একবার সেনেটে প্রস্তাব ওঠে টাকাটা প্রত্ন বিভাগের জন্য খরচ হোক, কিন্তু ছাদের ওপরে এমন দুবদাব শব্দ শুরু হলো যে সবাই ভয়ে পালালেন। সেই থেকে মহেশ ফান্ডের নাম কেউ করে না। শুনছিলেন মহেশের মহাযাত্রা, রচনা পরশুরাম, গল্প পাঠে মীর, কলেজ ছাত্রর ভূমিকায় নীল, গল্পের সূত্রধার দীপ, শব্দগ্রহণ, আবহ সঙ্গীত এবং স্পেশাল এফেক্টসে রিচার্ড, পরিকল্পনা ও পরিচালনায় ইন্দ্রাণী। পাকড়াশি বললেন, 20 টাকার কাজ নয় বাবু, এ হলো মোষের গাড়ির বোঝা। আরো 5 টাকা চাই। এমন সময় আবার একজন পথিক এসে উপস্থিত, ঠিক প্রথম লোকটির মতন কালো র্যাপার গায়ে। এও খাট বইতে প্রস্তুত। হরিনাথ দ্বিরুক্তি না করে তার সাহায্য নিলেন। এবার পাকড়াশি মশাই রেহাই পেলেন। খাট চলেছে আরো একটু জোরে, কিন্তু কিছুক্ষণ পরে আবার ক্লান্তি। মহেশের ভার অসহ্য হয়ে উঠেছে। তার দেহে কিছু ঢোকেনি তো? খাট নামিয়ে আবার সবাই দম নিতে লাগলো। কে বলে শহুরে লোক স্বার্থপর? আবার একজন সহায় এসে হাজির, সেই কালো র্যাপার গায়ে। হরিনাথের ভাববার অবসর নেই, বললেন, চলো 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 চলো। আবার যাত্রা, আরো একটু জোরে, তারপর ফের খাট নামাতে হলো। এই যে চতুর্থ বাহক এসে হাজির, সেই কালো র্যাপার।
এরা কি মহেশকে বইবার জন্যই এই 3 প্রহর রাতে পথে বেরিয়েছে? হরিনাথের আশ্চর্য হবার শক্তি নেই, বললেন, ওঠাও ওঠাও খাট, চলো জলদি চলো। 4 জন অচেনা বাহকের কাঁধে মহেশের খাট চলেছে। পিছনে হরিনাথ আর বৈতরণী সমিতির 3 জন। এইবার গতি বাড়ছে, খাট হন হন করে চলেছে। হরিনাথ আর তার সঙ্গীদের ছুটতে হলো। আরে আরে অত তাড়াতাড়ি কেন? একটু আসতে চলো। কেই বা কথা শোনে, ছুট ছুট। আরে কোথায় নিয়ে যাচ্ছ? থামো থামো, বিজন সিং ছাড়িয়ে গেল যে। এই লোকগুলো কি শুনতে পায় না? ও হ্যাঁ পাকড়াশি, থামাও না ওদের তাড়াতাড়ি। কোথায় পাকড়াশি? তিনি বিচক্ষণ লোক, ব্যাপারটা বুঝে টাকার মায়া ত্যাগ করে সদলে পালিয়েছেন। মহেশের খাট তখন তীর বেগে ছুটছে। হরিনাথ পাগলের মতন পিছু পিছু দৌড়চ্ছেন। কর্নওয়াল স্ট্রিট, গোলদিঘি, বউবাজারের মোড় সব পার হয়ে গেল। কুয়াশা ভেদ করে সামনের সমস্ত পথ ফুটে উঠেছে। এই পথের কি শেষ নেই? রাস্তা কি ওপরে উঠেছে না নিচে নেমেছে? এ কি আলো না অন্ধকার? দূরে ও কি দেখা যাচ্ছে? সমুদ্রের ঢেউ নাকি চোখের ভুল? হরিনাথ ছুটতে ছুটতে নিরন্তর চিৎকার করছেন, আরে থামো, এ ভাই থামো। ও কি ও কি? খাটের উপর উঠে বসেছে কে? মহেশ! মহেশই তো। কি ভয়ানক! দাঁড়িয়েছে, ছুটন্ত খাটের উপর খাড়া হয়ে দাঁড়িয়েছে। পিছন ভিড়ে লেকচারের ভঙ্গিতে হাত নেড়ে কি বলছে? দূর দূরান্তর থেকে মহেশের গলার আওয়াজ এলো, হরিনা, ও হে হরিনা, হরিনা। এই যে আমি। ও হরিনা, আছে আছে, সব আছে, সব সত্যি। মহেশের খাট অগোচর হয়ে এলো। তখনও তার ক্ষীণ কণ্ঠস্বর শোনা যাচ্ছে, আছে আছে, হরিনা আছে, সব আছে। হরিনাথ মূর্ছিত হয়ে পড়লেন। পরদিন সকালে ওয়েলেসলি স্ট্রিটের পুলিশ তাকে দেখতে পেয়ে মাতাল বলে চালান দিল। তার স্ত্রী খবর পেয়ে বহু কষ্টে তাকে উদ্ধার করেন। বংশলোচন বাবু জিজ্ঞাসা করলেন, গয়ায় পিণ্ডি দেওয়া হয়েছিল কি? শুধু গয়ায় পিণ্ডি দাদন খাওয়া পর্যন্ত দেওয়া হয়েছে, কিন্তু কোনো ফল হয়নি। পিণ্ডি ছিটকে ফিরে এলো। তার মানে? মানে মহেশ পিণ্ডি নিলেন না, কিংবা তাকে নিতে দিল না। আশ্চর্য! মহেশ মিত্রের টাকাটা? সেটা ইউনিভার্সিটিতে গচ্ছিত আছে, কিন্তু কাজ কিছুই হয়নি। ভূতের বিপক্ষে প্রবন্ধ লিখতে কোনো ছাত্রের সাহস নেই। এখন সেই টাকা সুদে আসলে তা প্রায় 25,000 হয়েছে। একবার সেনেটে প্রস্তাব ওঠে টাকাটা প্রত্ন বিভাগের জন্য খরচ হোক, কিন্তু ছাদের ওপরে এমন দুবদাব শব্দ শুরু হলো যে সবাই ভয়ে পালালেন। সেই থেকে মহেশ ফান্ডের নাম কেউ করে না। শুনছিলেন মহেশের মহাযাত্রা, রচনা পরশুরাম, গল্প পাঠে মীর, কলেজ ছাত্রর ভূমিকায় নীল, গল্পের সূত্রধার দীপ, শব্দগ্রহণ, আবহ সঙ্গীত এবং স্পেশাল এফেক্টসে রিচার্ড, পরিকল্পনা ও পরিচালনায় ইন্দ্রাণী। ও হে হরিনা,
আছে, সব আছে, সব সত্যি। মহেশের খাট অগোচর হয়ে এলো। তখনও তার ক্ষীণ কণ্ঠস্বর শোনা যাচ্ছে। আছে, আছে, হরিনাথ আছে, সব আছে। হরিনাথ মূর্ছিত হয়ে পড়লেন। পরদিন সকালে ওয়েলেসলি স্ট্রিটের পুলিশ তাকে দেখতে পেয়ে মাতাল বলে চালান দিল। তার স্ত্রী খবর পেয়ে বহু কষ্টে তাকে উদ্ধার করেন। বংশলোচনবাবু জিজ্ঞাসা করলেন, গয়ায় পিণ্ডি দেওয়া হয়েছিল কি? শুধু গয়ায় পিণ্ডি দাদন খাওয়া পর্যন্ত দেওয়া হয়েছে, কিন্তু কোনো ফল হয়নি। পিণ্ডি ছিটকে ফিরে এলো। তার মানে? মানে মহেশ পিণ্ডি নিলেন না, কিংবা তাকে নিতে দিল না। আশ্চর্য, মহেশ মিত্রের টাকাটা? সেটা ইউনিভার্সিটিতে গচ্ছিত আছে, কিন্তু কাজ কিছুই হয়নি। ভূতের বিপক্ষে প্রবন্ধ লিখতে কোনো ছাত্রের সাহস নেই। এখন সেই টাকা সুদে আসলে তা প্রায় 25,000 হয়েছে। একবার সেনেটে প্রস্তাব ওঠে টাকাটা প্রত্ন বিভাগের জন্য খরচ হোক, কিন্তু ছাদের ওপর এমন দুবদাব শব্দ শুরু হলো যে সবাই ভয়ে পালালেন। সেই থেকে মহেশ ফান্ডের নাম কেউ করে না।